আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবার আসছি আপনাদের সাথে কথা বলার জন্য। আমার নাম জাহিদ ইসলাম। আমি আমাকে আগে ইন্ট্রোডিউস করেছিলাম, বাট তারপরেও সেটা আমার প্রথম ভিডিওতে ভেরি কুইকলি, আমি একজন প্রফেসর অফ কম্পিউটার সায়েন্স ইন এ অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি। অস্ট্রেলিয়ার একটা বিশ্ববিদ্যালয়ে আমি কম্পিউটার সায়েন্সের প্রফেসর, এবং আমি সেই বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাসোসিয়েট ডিন রিসার্চ, সেখানকার 3টা ফ্যাকাল্টির একটা ফ্যাকাল্টিতে। তো আমি অস্ট্রেলিয়ায় থাকি 25 বছর যাবৎ। 2000 সালে আমি অস্ট্রেলিয়া আসছি। আমি অরিজিনালি একজন বাংলাদেশি নাগরিক, বাংলাদেশি সিটিজেন, বাংলাদেশে বর্ন অ্যান্ড ব্রট আপ, এবং অস্ট্রেলিয়ার সিটিজেন। আমি একই সাথে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দুটো দেশকেই প্রচণ্ড ভালোবাসি। তো আমার এই ভিডিওগুলো আপনারা যারা আগে দেখেছেন তারা জানেন। আমার ভিডিওর কারণটা হচ্ছে জাস্ট আমার পার্সোনাল ভিউ শেয়ার করা। আমি এমন কোনো জ্ঞানীগুণী ব্যক্তি না, আর আমার ভিউটা একান্তই আমার নিজস্ব। বিভিন্ন বিষয়, বাংলাদেশের বিশেষ করে বিভিন্ন বিষয় নিয়ে আমি ইদানিং কথা বলছি, এই জন্য যে অ্যাটলিস্ট আমার কিছুটা যদি কন্ট্রিবিউশন কোনোভাবে করতে পারি বাংলাদেশের জন্য, সেই আর কি। তো যাই হোক, আমি আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান এবং এর ফলাফল, এবং এর প্রস অ্যান্ড কনস, বেনিফিট, কনসিকুয়েন্সেস ইত্যাদি। তো আমি আজকে কথা বলছি একটা পাহাড়ের উপর থেকে, মাউন্ট প্যানোরামা। আমি কুইকলি দেখাই যে দেখেন, এটা এখানে আমি থাকি। এই শহরটার নাম ব্যাথার্স্ট, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়াতে। খুব সুন্দর একটা জায়গা। তো তো আমি যেটা ভেরি কুইকলি, খুব সংক্ষেপে যেটা আমি বলতে চাই সেটা হলো যে এই ছাত্র জনতার অভ্যুত্থানটা আসলে কিভাবে হলো, কেন হলো, এর ফলাফল কি, এখন আমাদের ভবিষ্যৎ কি, এই ব্যাপারে আমি কি মনে করি, সেই আর কি। তো প্রথমে আমি যেটা বলতে চাই যে ক্রেডিটটা আসলে কার, এই ছাত্র জনতার যে অভ্যুত্থানটা হলো এর এর যে সফলতা বা এর যে ক্রেডিট, সেই ক্রেডিটটা আমরা আসলে কাকে দিব? আমি পার্সোনালি মনে করি এটা সম্পূর্ণভাবেই ছাত্র এবং জনতার ক্রেডিট। ছাত্র জনতার অভ্যুত্থান, ছাত্রদের নেতৃত্বে এই অভ্যুত্থানটা হয়েছে। এখন আমি ইদানিং বলতে শুনি যে অনেক রাজনৈতিক দলগুলোকে যে এটা আসলে তাদেরই ব্যাপক ভূমিকা ছিল, এবং তারা এই ছাত্র জনতার অভ্যুত্থানে অনেক শক্তিশালীভাবে অংশগ্রহণ করেছে। এবং শুধু তাই না, তাদের অনেক নেতা কর্মী তারা এখানে ইনভলভ ছিল, এবং তাদের নেতাকর্মীর ইনভলভমেন্টের কারণেই এই ছাত্র জনতার অভ্যুত্থানটা সম্ভব হয়েছে, বা তারা ব্যাপক ভূমিকা রেখেছে। তো আমি বলবো যে তাই যদি হয়ে থাকে, আপনাদের যদি এত নেতাকর্মী থেকে থাকে, তার এত সক্ষমতাই থেকে থাকে, এত আপনাদের ক্যাপাসিটি, পাওয়ার, তাহলে আপনারা গত 16 বছর এটা করলেন না কেন? এই দাবিটা আসলে তাদের নেতৃত্বের দুর্বলতা আমার কাছে আরও অত্যন্ত প্রকট করে ফুটায় তোলে, যে তাদের নেতৃত্ব কত দুর্বল, যে তাদের এত শক্তিশালী কর্মী বাহিনী ছিল এবং তাদের সেই সক্ষমতা ছিল, কিন্তু তারপরেও তারা গত 16 বছর এরকম একটা স্বৈরাচারী দুঃশাসন দূর করতে পারলো না। তো এই জন্য আমি বলবো যে এখানে ছাত্রদের যে ভূমিকা, সেটাকে তো, তাদের যে নেতৃত্ব, সেটাকে তো সম্পূর্ণভাবে অ্যাকনলেজ করতে হবে, স্বীকৃতি দিতে হবে, এবং সেই সাথে জনতার যে সেখানে অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এ এক অবিশ্বাস্য গল্প। আমি সত্যি কথা বলি আপনাদেরকে, আমি খুব হতাশ হয়ে গেছিলাম বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা নিয়ে। আমি ভাবতেছিলাম বাংলাদেশের মানুষ বুঝি খুবই আত্মকেন্দ্রিক হয়ে গেছে, যে একটা মিডল ক্লাস, বেশ ফাইন্যান্সিয়ালি সলভেন্ট মিডল ক্লাস তৈরি হয়েছে, তারা বছরে একবার মালয়েশিয়া যেতে পারে, ব্যাংকক যেতে পারে বেড়াতে, তাতেই তারা খুব খুশি, এবং তারা একটু মোটামুটি ভালো বেতন পাচ্ছে। আর একটা তো শ্রেণী চুরি চামারি করে তারা তো বিরাট বড় লোক হয়ে গেছে, তাদের ছেলে পেলে, তাদের তো অন্যরকম একটা চিন্তাভাবনা, বাংলাদেশ হয়তো থাকবে না। আর আমার যারা আসলে বাংলাদেশের যে খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষ, যাদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক বেশি, সেই মানুষগুলা বাংলাদেশের হয়তো আর ওন করে না বাংলাদেশকে।
বাংলাদেশের প্রতি তাদের সেই বিলঙ্গিং, সেন্স অফ বিলঙ্গিং, দ্য ওনারশিপটা হয়তো তারা সঙ্গত কারণেই হারায় ফেলছে। যে দেশ তো তাদের না, আসলে এখানে তো তারা কিছু পাচ্ছে না। কিন্তু এই ছাত্র জনতার অভ্যুত্থানে আমি আসলে সম্পূর্ণভাবে পাল্টাই গেছি, চেঞ্জ হয়ে গেছে। আমার 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 বাংলাদেশের মানুষ সম্বন্ধে ধারণা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। আমি আশার আলো দেখতে পাচ্ছি এবং আমি মনে করি যে এখানে আসলে একটা ভালো একটা দেশপ্রেমিক গোষ্ঠী বা অংশ এখনো রয়ে গেছে। এবং হ্যাঁ, এখন আমি এটাও বিশ্বাস করি যে এখানে একটা দুর্নীতিবাজ চক্র এবং স্বার্থপর স্বার্থান্বেষী মহল হয়তো এখনো আছে, এবং হয়তো না আছেই, কিন্তু একদম আশা হারায় ফেলার মতো কিছু না। তো ছাত্র জনতার এই আন্দোলনকে আমি আসলেই এই মূল্যটা দিতে চাই, এবং সত্যিকার অর্থেই এটা ছাত্রদের আন্দোলন, তাদেরই প্ল্যানিং, তাদেরই ডিজাইন, তাদেরই সাহস এবং জনতার অকুতোভয় সমর্থন এবং অংশগ্রহণ এটাকে সফল করছে। তো এখন এটা আমার প্রশ্ন হচ্ছে, এটা তো দেরি হলো কেন? এই ছাত্র জনতাও যদি এই আন্দোলনটা করে থাকে, তাহলে এই ছাত্ররা এই আন্দোলনটা করতে এত দেরি করলো কেন? 16 বছর কেন সময় লাগলো? এটা আমাদের বোঝার দরকার, এই জন্য যেন ভবিষ্যতে আর আমাদের এত দেরি না হয়। ভবিষ্যতে যদি আবার কোনো একটা স্বৈরাচার, সেটা যেই রূপে, যেই শেপ, ফর্ম আর ওয়েতেই আসুক না কেন, যেন আমরা এটাকে প্রতিহত করতে পারি এবং এত দেরি না হয়। আমার পার্সোনালি ধারণা, আপনারা বলবেন, আপনারা কমেন্টসে আপনাদের ধারণাগুলো একটু দিবেন, আমি আপনাদের কাছ থেকে জানতে পারবো। আমি অনেক এই ইউটিউব যে ভিডিওগুলো হয়, সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের ভিডিওগুলো, এগুলো আমি দেখি, এই জন্য দেখি যে আমি অনেক কিছু শিখতে পারি, জানতে পারি যে ওনারা কীভাবে ভাবছেন বিষয়গুলো নিয়ে, এবং বিভিন্ন মতামত, এবং ওনারা জানেন অনেক। আমি তো আগের ভিডিওগুলোতে ওনাদের নাম বলছি, যাদের একজনের নাম আগে বলি নাই, তাজ হাশমি, ওনার ভিডিও আমি দেখি। উনি অনেক বয়স্ক মানুষ এবং আমার চেয়ে বড়। আমিও কম বয়স্ক না, আমিও একজন বৃদ্ধ মানুষ, কিন্তু উনি আমার থেকে অনেক বড় এবং উনি অনেক জানেন। অবশ্য উনি একটু আবেগ নিয়ে কথা বলেন, সেটাও সত্য কথা। তো আবেগ তো থাকা উচিতই, প্রত্যেক মানুষেরই আবেগ থাকা উচিত। তো এনিওয়ে, তাজ হাশমি ছাড়াও আমি আর অন্যদের নাম তো আগে যেগুলো ভিডিও দেখি সেদের কথা বলছি। ওনাদের কাছ থেকে জানার এবং শেখার অনেক কিছু আছে। তো আমি আমার জাস্ট ভিউটা শেয়ার করতেছি, আপনারা আপনাদের যেখানে মতামত থাকে মতামতটা দিবেন। তো কেন এত দেরি হলো? আমার ধারণা যে মানুষ আসলে ভাবতেছিল কেউ একজন এটা করবে, যা অন্য কারো দায়িত্ব, এই দায়িত্বটা আমার না। মানে আমি ভাবতেছিলাম দায়িত্বটা আমার না, আপনি ভাবতেছিলেন দায়িত্বটা আপনার না, তিনি ভাবতেছিলেন দায়িত্বটা তার না, অন্য একজন কেউ করবে। হয়তোবা আমরা ভাবতেছিলাম এটা পলিটিক্যাল পার্টির দায়িত্ব, বিএনপি হয়তো এটা করবে, যেহেতু বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল, বা বিরোধী, অ্যাটলিস্ট সর্ববৃহৎ বিরোধী তো বটেই, জামাতে ইসলামে, বাম রাজনীতি, এরা একটা ঐক্য করবে এবং এরা একটা আন্দোলন করবে এবং এরাই কাজটা করবে। হয়তো আমরা এটা ভাবতেছিলাম যে ইউনাইটেড স্টেটস আমাদেরকে, বা বিশ্ব সমাজ এটা দেখবে যে এখানে এরকম নিপীড়ন নির্যাতন হচ্ছে, তারা আগে আসবে, তারা করবে। তো আমরা এটা ভাবতেছিলাম কেউ একজন এটা করবে, এবং এই আশায় আমরা ছিলাম, ওয়েট করতেছিলাম যে কেউ একজন করবে, যার এটা করার কথা সে করবে। যখন সেটা হলো না, এবারে 2024-এর জানুয়ারিতে মনে হয় ইলেকশনটা হলো না, সেই ইলেকশনের পরে যখন আবার সব চুপচাপ হয়ে গেল, সব ঠান্ডা, আর কোনো আন্দোলনের কথাবার্তা নাই, ইলেকশন হয়ে গেছে, আবার মনে হচ্ছে 2028-এর ঈদের পরে আবার একটা আন্দোলনের পরিকল্পনা হতে পারে। তো সেই সময় তো সম্পূর্ণভাবে আশাহত হয়ে যাওয়া। দেখেন, অনেকে পিনাকিকে পছন্দ করে, অনেকে করে না, কিন্তু আমি দেখলাম পিনাকি প্রথম এই ইলেকশনের পরপর একটা নতুন এজেন্ডা নিয়ে, নতুন প্রজেক্ট নিয়ে তার ভিডিও করলো। ভেরি ইমপ্রেসিভ, আমি ভেরি ইমপ্রেসড যে কিভাবে একটা আশাহত অবস্থা থেকে নতুন আশার আলো দেখাতে হয় এবং নতুন করে আবার একটা আন্দোলন করতে হয়। পিনাকে অনেকে সমালোচনা করবেন যে উনি হয়তো খুবই বিপ্লবী, হয়তো তারা কনস্পিরেসি থিওরি বেশি দেখতেছে, সবাইকেই দেখতেছে। আমি জানি না তো এগুলো আসলে সত্য না মিথ্যা, এটা তো বলা মুশকিল, কারণ যারা তার বিরুদ্ধে বলবেন তারাও তো প্রমাণ করতে পারবেন না যে ওনার কথাটা ভুল। কিন্তু আমার কথা হচ্ছে যে ভুল হোক ঠিক হোক, যারই কিনা বাংলাদেশের প্রতি ভালোবাসা আছে, তাদেরকে ইউনাইটেড হতে হবে। আমার মতামত আপনার মতামতের থেকে আলাদা হতে পারে, কিন্তু বাংলাদেশকে আমি ভালোবাসি, বাংলাদেশকে আপনি ভালোবাসেন, এটাই হচ্ছে আমাদের একমাত্র ইউনিটির একটা কারণ হতে পারে। তো এইটাই আমার মনে হয়েছে যে এই কারণে হয়তো একটু দেরি হয়েছে। তাহলে এখন কথা হলো, নেক্সট প্রশ্ন যেটা আসে, তাহলে এখন কেন হলো?
এখন কেন হলো, এটা আমার ধারণা যে মানুষ এই যে নির্বাচনের পরে যে হতাশ হয়ে গেল এবং বুঝতে পারলো যে আমেরিকাও তো অনেক কিছু স্যাংশন দিবে, র্যাবের উপর স্যাংশন দিল, মনে হয় আরও কড়াকড়ি স্যাংশন আসবে, মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ, ইউরোপিয়ান ইউনিয়নের হস্তক্ষেপ, সেটা হলো না। মনে হলো বিএনপি খুব একটা আন্দোলন করে ফেলবে, এবার বোধহয় শেষই করে ফেলবে গণ আন্দোলন। সেটাও 28 অক্টোবরের পর দেখা গেল যে হইলটা কি। তো মানুষ এই হতাশ অবস্থা থেকে বুঝলো যে এটা আসলে আমারই করতে হবে, এই দেশ আমার, এই দেশের জন্য করতে হলে আমারই করতে হবে। এই যে ওনারশিপটা নিল মানুষ, এই যে প্রথম আন্ডারস্ট্যান্ডিংটা হলো, এটা কিন্তু একটা অবিশ্বাস্য জিনিস। আর আমি সত্যি কথা বলতে এত বড় আন্দোলন ইতিহাসে এটা একটা অনেক বড় আন্দোলন বলে আমার কাছে মনে হয়। কারণ স্বৈরাচার যদি এরকম একজন হয়ে থাকে যে আমি গুলি করে মেরে ফেলবো, আর তার বিদেশি প্রভু বা বিদেশি খুব বন্ধুই বলুক প্রভুই বলুক এরকম আছে যে কোনো কিছুর যায় আসে না এবং শক্তিশালী একটা বিদেশি, তো সেইখানে আর বিরোধী দল এরকম বোকা বা খারাপ শব্দ না ইউজ করি, অপদার্থ না বলি, যে অক্ষম সেই সব ক্ষেত্রে, এবং তাদের উপরে মানুষের আস্থারও অভাব, তা ঠিক মানুষ কিন্তু বুঝতে পারে যে কার উপরে আস্থা করবে কার উপরে করবে না। দেখেন, আমি কিন্তু পার্সোনালি বিএনপিকে আসলে সাপোর্টই করি। আমি এটা বলবো না যে আমি বিএনপিকে সাপোর্ট করি না। একটা রাজনৈতিক দল না, একটা রাজনৈতিক দলকে তো সাপোর্ট করতে হয়, কিন্তু আমি হতাশ হয়েছি, সত্যি কথা বলতে এটাও সত্যি যে আমি হতাশ হয়েছি যে এরকম একটা স্বৈরাচারী সরকারকে তারা সরাতে পারলো না। তাদের নিজেদের নেত্রীকে একটা বিনা, অলমোস্ট একটা হাস্যকর কারণে 10 বছর, 5 বছরের জেল নিম্ন আদালত দিল, উচ্চ আদালত থেকে 10 বছর করে দিল, যেটা একটা অবিশ্বাস্য ব্যাপার। সেটা তাদের মেইন নেত্রী, তাকেও তারা মিছিল করে যে জেলখানায় দিয়ে আসলো। তো এই দলটার ব্যাপারটা আসলে কি, তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগগুলো, তারা একটা আন্দোলন করতে পারলো না, তারা একটা যুক্তিসঙ্গত একটা, এটা তো একদমই স্বৈরাচারী একটা যে ভোট হচ্ছে না, মানে আন্দোলনের কারণের কোনো অভাব ছিল না। কিন্তু এখানে আসলে কি ওরা পারলো না, নাকি ওরাও পার্ট অফ দ্য গেম? এটা কি আসলে, এটা একজন সচেতন মানুষ হিসাবে আমার এই প্রশ্নগুলো থাকবেই, আর এটা আমার অধিকার আছে। আমি কোন দলকে আমি সাপোর্ট করব, একবার একটা দলকে সাপোর্ট করছি বলে সারা জীবন সেই দলকেই সাপোর্ট করে যাব, এমন কোনো কথা নাই। আমার দায়বদ্ধতা হচ্ছে আমার মানুষের সাথে। আমার সত্যি কথা বলতে, যে ছোট বাচ্চাটা না খেয়ে থাকে, যে ছোট বাচ্চাটা একটা গার্বেজ বিন থেকে খাবার খুঁজে খায়, সেই বাচ্চাটা, যে মা তার বাচ্চাকে মিথ্যা আশ্বাস দিয়ে বলতেছে রান্না হচ্ছে, ঘুমা, রাত্রেবেলা ঘুম পাড়ায়, সেই ধরনের মানুষদেরকে বাদ দিয়ে আমি কিভাবে যে কোনো একটা রাজনৈতিক দলকে কেন আমরা বাসবো না? তো আমাদের দায়বদ্ধতা হচ্ছে সেই মানুষের জন্য। যেই রাজনৈতিক দল আমাদের মানুষের কথা বলবে, আমার মনের কথা বলবে, দেশের কথা বলবে, সেইটা যে রাজনৈতিক দলই হোক না কেন, তাকে আমাদের সমর্থন করতে কোনো সমস্যা নেই, পরিবর্তন করতেও কোনো সমস্যা নেই। এখন পরের প্রশ্নটা হচ্ছে, এটা এখন হলো কিভাবে? যে এখন কেন হলো, তো বুঝলাম যে এখন মানুষ বুঝলো যে আমার মনে হয় যে আর কোনো উপায় নাই, আমাকেই করতে হবে, সে কারণে হলো। তা এখন এটা হলো কিভাবে? আমি কিন্তু সত্যি মনে করি যে এটা একজন সৃষ্টিকর্তার, আমি একজন মুসলিম, আমি আল্লাহকে ভালোবাসি, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এবং অনেকে অনেক ধর্মের হবেন, তিনি তার ধর্মকে ভালোবাসবেন, এটা খুবই স্বাভাবিক এবং আমি এটাকে খুবই রেসপেক্ট করি। তো আমি আমার জায়গা থেকে বলছি, আমার মনে হয় এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলছেন যে তোমরা যদি বিপদগামী হও, তোমরা যদি আমার অবাধ্য হও, তোমাদেরকে আমি অত্যাচারী শাসক দ্বারা শাস্তি দিব। এটার জন্যই শাস্তিটা হচ্ছিল, কোনো একটা কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিচ্ছেন, এবং আল্লাহ ভাবছেন যে না, এরা ডিজার্ভ করে একটা চেঞ্জ, এবং সেই জন্য এটা আল্লাহর কাছ থেকেই এই ধরনের একটা কোঅর্ডিনেটেড একটা মুভমেন্ট, আপরাইজিং সম্ভব হয়েছে, নাহলে এটা সম্ভব হওয়ার কথা না। আর পার্থিবভাবে যদি বলি, তাহলে তো ডেফিনেটলি আমি বলবো ছাত্ররা একটা অবিশ্বাস্য সাহসিকতা এবং অবিশ্বাস্য উইজডম, ম্যাচিউরিটি দেখাচ্ছে এই আপরাইজিংটার জন্য। আমার বয়স অনেক বেশি, এই ছাত্ররা আমার ছেলের চেয়েও ছোট, বা আমার ছেলের বয়সী, যারা একটু ম্যাচিউর স্টুডেন্ট, তারা আমার ছেলের বয়সী, বা যারা আর্লি স্টেজের স্টুডেন্ট, তারা আমার ছেলের চেয়েও ছোট। তো কিন্তু আই হ্যাভ ভেরি হাই রেসপেক্ট, এটা বলতে আমার কোনো দ্বিধা নাই। আমি তো এটা পারতাম না, এই ধরনের একটা আন্দোলন করতে, এই ধরনের একটা কোঅর্ডিনেশন করতে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি,
এবং এরকম একটা স্বৈরাচারের বিরুদ্ধে আমি পারতাম না। সো আমার প্রাণ ভরা ভালোবাসা, প্রাণ ভরা দোয়া এবং আবার আমার ওয়েল উইশ থাকলো ওদের জন্য, থাকবে ওদের জন্য। ওদের উপরে আমরা ভরসা করে থাকবো, আল্লাহ ভরসা। আমাদের ভবিষ্যৎ ইনশাল্লাহ ভালো, এবং এর পরের প্রজন্ম যেগুলো আসবে সেগুলো ওদের কাছ থেকে শিখবে এবং তারা আরও বেটার কিছু হবে, এটাই আমাদের প্রত্যাশা। তো এটা একটা ডিভাইন ওয়েল, এটা খুব ওয়েল অর্গানাইজড বলা হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে, যে ধরনের স্লোগান, যেভাবে তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মেয়েদের অংশগ্রহণ পার্টিকুলারলি ওয়াজ এ গেম চেঞ্জার ইন মাই পার্সোনাল ভিউ। আর ওদের যে স্পিরিট, এই বাচ্চা মানুষগুলা যে স্পিরিট, হ্যাঁ, কে রাজাকার, কে রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার, মানে এই ধরনের যে যেমন স্বৈরাচার গদি ছাড়, স্বৈরাচার তুই কখন যাবি, স্বৈরাচার তুই এখন যাবি, মানে অবিশ্বাস্য স্লোগান। আমরা এই সমস্ত স্লোগান গত 16 বছর শুনলাম না কেন? যে রাজনৈতিক দলগুলো এখন এই ছাত্রদের এক ধরনের সরাসরি বিরোধিতার দিকে যেতে চাচ্ছে, তো তারা গত 16 বছর এই ধরনের একটা স্লোগান দিল না কেন যে স্বৈরাচার তুই কখন এখন এখন যাবে? অবিশ্বাস্য, অবিশ্বাস্য। আমার ভালোবাসা এই বাচ্চাদের জন্য, আমার ভালোবাসা থাকবে। এটা ভেরি ম্যাটিকুলাসলি ওয়েল অর্গানাইজড একটা আন্দোলন। যে আর মানুষ তো আসলে সত্যিটা বুঝতে পারে, যে আন্তরিকতাটা জিনিসটা মানুষ বুঝতে পারে। মানুষ তো আসলে কম্পিউটার না যে বাইনারি কমিউনিকেশন করে না, ওরা অনেক কিছু দেখে, অনেক কিছু বুঝে, অনেক ফ্যাক্টরকে কোনো চিন্তার মধ্যে আনে এবং এনে তারপরে সে সিদ্ধান্ত নেয়। জনগণের এই আস্থাটা এই ছাত্র আন্দোলনের উপর ছিল, আসছে, এবং তার ফলেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে যে এইবার হবে, এইবার হবে, এরা পারবে, আমরা এদের সাথে জয়েন করব। এই জিনিসটার অভাব আগে ছিল। আগে রাজনৈতিক দলগুলো যখন আন্দোলন করতেছিল, আমার মনে হয় না জনগণ সেইভাবে করে সেই আস্থাটা পাচ্ছিল। কেন পাচ্ছিল না? তার পাচ্ছিল না এই কারণে যে তাদের আন্তরিকতার অভাব ছিল। তাদের আন্তরিকতার অ্যাটলিস্ট কমপ্লিটলি কনভিনসিং আন্তরিকতা মানুষ দেখতে পায় নাই। মানুষ এই জন্য তার পার্টিসিপেট করতে পারছিল না। মানুষ বুঝতে পারছিল না পরিবর্তনটা কি হবে। একটা স্বৈরাচার সরাই দিয়ে আমরা আরেকটা স্বৈরাচার আনবো, একটা দুর্নীতিবাজ সরাই দিয়ে একটা, হয়তো মাত্রাগত পার্থক্য আছে, একজন অত্যন্ত স্বৈরাচার, অত্যন্ত দুর্নীতিবাজ, আরেকজন কি হয়তো অতটা নাও হতে পারে বিভিন্ন কারণে, কিন্তু তার থেকে কতটা ভালো হবে, বেশি ভালো নাও হবে না। সেই অনেস্টি, সিনসিয়ারিটি, প্রিভিয়াস করাপ্ট হিস্টোরি, এগুলো ডিপেন্ডেবিলিটি, তাদের উপরে রিলায়েবিলিটি, তাদের উপরে কতটা নির্ভর করা যায়, তাদের উপরে কতটুকু বিশ্বাস করব, এই জিনিসগুলা, অবিশ্বাস, এগুলো তো জনগণের মধ্যে ছিল। সেই থাকার কারণেই ওই আন্দোলনটা ওভাবে করতে পারে নাই। ওদের কর্মী বাহিনী ছিল, ওটা সত্যি কথা। আমি অবাক হই 28শে অক্টোবর যখন এরকম এত বড় সম্মেলন, সেই সম্মেলনে একটা সাউন্ড গ্রেনেড মারল, সব উঠে দৌড় দিল, আর নেতা নিজেই উঠে দৌড় দিল। তো সেই নেতার কি মোটিভেটেড বাই দেশপ্রেম, না প্যাট্রিয়টিজম, নাকি হচ্ছে যে পাওয়ার গ্রিড, ক্ষমতার লিপ্সা? তো আমি ক্ষমতায় যাব, এটা যদি আমার কারণ হয়ে থাকে, লোভ হয়ে থাকে, তাহলে তো আমি মরতে চাবো না, কারণ মরলে আমি ক্ষমতায় যাব কিভাবে? আর যদি দেশপ্রেম আমার কারণ হয়ে থাকে, আল্লাহর ভীতি আমার কারণ হয়ে থাকে, তাহলে তো আমি মরলে মরছি, বাঁচলে বাঁচলি, আমি আমার কাজটা করে গেছি। মরার পরে আমি বলতে পারবো যে আমি এই কাজটা করে আসছি। তো যার কারণে এই পরিবর্তন, এই পার্থক্যটা হয়তোবা থাকে। এখন আমি যেটা একটু আরেকটা জিনিস না বললেই না, সেটা আমি এখন বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এটা যখন হয়েই গেল, আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ, এখন আমাদের করণীয় কি, বা এটার সুফলটা আমরা কিভাবে নিব? আমার তো ধারণা এটা অনেকে এখন একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছেন। একটা ডিবেট চলতেছে বাংলাদেশে যে রিফর্ম যে হবে, সেটা কি হবে নাকি হবে না, এই সংস্কার যেটা করতে হবে, এটা কি করতে হবে কি হবে না। এখন কোনো রাজনৈতিক দল বলতেছে, যাদেরকে আসলে আমি একসময় ভালোই বাসতাম, তারা বলতেছে যে খালি ভোট দেওয়ার জন্য রিফর্ম করো, যতটুকু রিফর্ম ভোট দেওয়ার জন্য করার ততটুকু করো, বাকি রিফর্ম আমরা করব। তোমাদের ম্যান্ডেট কে দিছে? তোমাদের ম্যান্ডেট নাই, এই সরকারের কোনো ম্যান্ডেট নাই, আমাদের ম্যান্ডেট আছে। আমরা ভোটটা খালি দাও, আমরা খালি ক্ষমতায় চাইলই, তারপর দেখো আমরা কি করি। আসলে বুঝতেছে না এটা কি মুদ্রার এপিট ওপিট কিনা। তো এখন
একটা স্বৈরাচারী সরকার যাওয়ার পরে সেই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে অনেক রকমের কথা উঠবে, তাদেরকে ব্যান করার, তাদেরকে নিষিদ্ধ করার কথা উঠবে। এগুলো তো আসলে এই ধরনের স্বৈরাচারের বিরুদ্ধে এই ধরনের কথা ওঠাটা অস্বাভাবিক না। আর তাদেরকে প্রোটেক্ট করার জন্য কেউ একজন সামনে দাঁড়ায় আসবে, তাদের প্রতি এত মায়া মহব্বত দেখাচ্ছে, এবং কোনো মতে একটা নির্বাচন দাও তো আমরা ক্ষমতায় যাই। আমরা তো এখন বিষয়টা হচ্ছে যে একটা নির্বাচনের জন্য কি এতগুলো মানুষ আত্মহতি দিল, এত বড় একটা আন্দোলন হলো, আর এত বড় একটা আন্দোলন কি বারবার করা সম্ভব? এটা কি বা আকাঙ্ক্ষিতও কিনা যে আমরা 5 বছর পর পর 2000 লোক মারা যাবে, এরকম মুগ্ধ মারা যাবে, এরকম মানুষগুলো মারা যাবে, আবু সাইদ মারা যাবে, আমাদের বাচ্চারা মারা যাবে 5 বছর পর পর? এটা তো আমরা চাবো না, এটা তো অনাকাঙ্ক্ষিত। এটা ওয়ান্স ফর অল, এটা শেষ করতে হবে, খেলা শেষ, এটা গেম ওভার। তো সেটা করতে গেলে কোনো মতে একটা নির্বাচন দিলে ওনারা ক্ষমতায় এসে কি করবেন সেটা তো দেখতেই পাইছি আমরা তো আগে দেখলাম ওনারা তো ক্ষমতায় ছিলেন, তো ক্ষমতায় থাকার ফলে তো ফলশ্রুতিতে আজকে এরকম একটা স্বৈরাচারী সরকার আসলো, ওনারাই তো ক্ষমতা হস্তান্তর করলেন একটা স্বৈরাচারী সরকারের হাতে, এবং স্বৈরাচারী সরকার 16 বছর থাকলো, আর ওনারা কি করতে পারলেন সেটাও তো আমরা দেখলাম। তাহলে এখন কোনো মতে নির্বাচন দিয়ে ওনাদেরকে আবার ক্ষমতায় আনলে ওনারা তো আবার একই ঘটনারই পুনরাবৃত্তি ঘটবে। আপনি যদি একটা ক্রিকেট খেলা দেখেন, একটা বলার আপনি আগে বল করাইছেন, 2 ওভারে 50 রান দিয়েছে, আপনি কি তাকে লাস্ট ওভার বল করাতে আবার আনবেন যে না এবার মনে হয় ভালো ভালো বল করবে? আপনি তো আনবেন না। দরকার হলে যে ওপেনিং ব্যাটসম্যানটা, সেই ব্যাটসম্যানটা দিয়ে হলেও বল করাবেন, কিন্তু ওরে তো আপনি দেখছেনই 2 ওভারে 50 রান দিয়েছে। তো সেই রকম একটা জিনিস আমার মনে হয়, এটা নিয়ে যদি বিতর্ক খুব তুঙ্গেই উঠে যে করতে দিব না, রিফর্ম করতে দিব না, ইমিডিয়েট ইলেকশন চাই, একটা গণভোট হোক, আমাদের সমস্যা কোথায়? একটা গণভোট হোক, গণভোটে আমরা বলি যে জনগণ বলুক যে রিফর্ম চাও কি রিফর্ম চাও না। গণভোটের জন্য আমরা 6 মাস সময় নেই, 2 দিক থেকেই, ছাত্রদের দিক থেকে ওরা বলতেছে রিফর্ম, পুরোপুরি রিফর্ম করতে হবে। আমি অনেস্টলি স্পিকিং আমি ওদের সাথে একমত, কারণ আমরা বহু দেখছি, আর দরকার নাই রিফর্ম ছাড়া এমন একটা ব্যবস্থা করতে হবে যেখানে আইন বিভাগ, বিচার বিভাগ এবং প্রশাসন সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ স্বায়ত্তশাসিত, এবং একজন ব্যক্তির হাতে ক্ষমতা, সে প্রধানমন্ত্রী হোক বা রাষ্ট্রপতি, একজনের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত থাকবে না। শেষ কথা, একজনের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত থাকবে না, যেন একজন ইচ্ছা করলেও ম্যানিপুলেট করতে না পারে, এবং যেন ইচ্ছা করলেই যদি কোনো এক জায়গায় কোনো একটা ভালো মানুষ থাকে, সে রিভল্ট করতে পারে, সে এর প্রতিবাদ করতে পারে, এবং সমস্ত কিছু যেন কেন্দ্রীভূত না হয়। এটা তো আসলে খুব ডিফিকাল্ট না, কারণ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, সিভিলাইজড ওয়ার্ল্ডে কনস্টিটিউশন যদি আমরা দেখি, সরি আপনারা না, আমাকে বলছি, আমি দেখি, তাহলে তো এখান থেকে আমি শিখে নিতে পারবো যে কিভাবে ওরা করছে। সেই কাজটাই আমার করতে হবে, সেখানে আমার নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে, সবকিছু। এই ব্যবস্থাটা করতে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তো করতে হবে। তার জন্য একদম যে কপি অ্যান্ড পেস্ট করে দিলাম, খালি ওখান থেকে নিয়ে এসে বসাই দিলাম, তাহলেও তো হবে না। একটু তো আপনার এখানে রিফরমেশনের ব্যাপার আছে, একটু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। সো এটার একটা সময় লাগতে পারে। আমি সেই সময়টা দিতে রাজি আছি ভাই, রাজি আছি। আমি বহুত দেখছি, আমি আর দেখতে চাই না। আমার কোনো রাজনীতি, আমার কোনো নেতাকে ভালো লাগছে, সেই জন্য হয়তো কোনো রাজনীতি দলকে সমর্থন করছে, কিন্তু এখন সেই নেতা নিজেও যদি এখন বেঁচে থাকতেন এবং আমার জনগণের বিরুদ্ধে কাজ করতেন, আমি তার বিরুদ্ধে কথা বলতাম। এখন সেটা রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে আমার সমর্থন এটা গ্র্যান্টেড না। আমি তোমাকে সাপোর্ট করতে পারি, কারণ যদি তুমি আমার কথা, আমি যেটা মনে করি আমার দেশের জন্য ভালো, সেভাবে করো। আমি একজন স্বাধীন মানুষ ভাই, আমাকে তো তুমি কিনে নাও নাই। একবার তোমাকে ভোট দিছি বলে সারা জীবন ভোট দিব এরকম তো না। সেটা সে যেই দলই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাতি হোক, আর বাম রাজনীতি হোক, আমার মানুষ আমার কাছে সবচেয়ে বড়। আপনার কাছেও তাই, তা আমি জানি সেটা। তো এখন রিফর্ম করতে যদি কারো এত বড় কথাই হয়ে থাকে যে তোমার ম্যান্ডেট কে দিছে, মুগ্ধ আবু সাইদের রক্তের উপরে দাঁড়ানো একটা সরকারকে যদি এই প্রশ্ন করা হয়, স্বৈরাচার যারা সরাতে পারলো না বা পারার কোনো ইচ্ছাও বা কোনো লক্ষণও ছিল না অ্যাটলিস্ট, তারা যদি এখন বলে যে তোমাকে ম্যান্ডেট কে দিছে, তাহলে গণভোট হোক। গণভোট হতে তো সমস্যা নেই, দেখা যাক মানুষ কি চায়। আর গণভোটের জন্য সব পক্ষের লোকজনই প্রচারণা করুক, তারপরে দেখা যাক। কিন্তু আমাদেরকে একটা পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্টের দিকে যেতে হবে, যেটা আমি বললাম যে ওইভাবে করে একটা চেঞ্জ করা, এবং এমনভাবে কনস্টিটিউশনকে পরিবর্তন করা, চেঞ্জ করা, যাতে কোনো সরকার আর কোনোভাবে এরকম স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। এবং আমাদের একটা নতুন স্টার্ট নিতে হবে, নিউ স্টার্ট নিতে হবে, যে আমরা এই যে এস্টাবলিশ যে রাজনৈতিক দলগুলো, এগুলোর সামনে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে যে তুমি যদি বিএনপি
ক্ষমতায় যেতে চাও তাহলে তোমাকে এমন শক্ত রাজনীতি করে ক্ষমতায় যেতে হবে। আমার মনে আছে যে আমি জিয়াউর রহমানের কথা বলি, উনি একজন প্যাট্রিয়টিক প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন এবং অত্যন্ত দূরদর্শী সম্পন্ন। উনি ওআইসির ভাইস চেয়ারম্যান ছিলেন সেই সময়। বাংলাদেশ কত দুর্বল একটা দেশ অর্থনৈতিকভাবে, কিন্তু উনি ওআইসির তখন আমার ধারণা বাই ডিফল্ট চেয়ারম্যান হতো সৌদি বাদশাহ, কিন্তু উনি ভাইস চেয়ারম্যান ছিলেন সৌদি বাদশার পরে। উনি ইরান ইরাক যুদ্ধ বন্ধের কমিটির চেয়ারম্যান ছিলেন। উনি সার্ক প্রতিষ্ঠার এই যে জিও পলিটিক্সের যে এটা, তো যাই হোক আমি কোনো রাজনীতি করতে চাচ্ছি না এখানে কোনো। আমি জানি আপনারা অনেকে হয়তো ওনাকে পছন্দ করেন না, আমি আপনাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আপনারা যারা পছন্দ করেন না, আপনারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মালিক, আপনারা একটা রাষ্ট্রপতিকে পছন্দ করবেন না, এটা আপনার অধিকার, এটা আমার অধিকার, এবং আবার একজন করবে সেটাও তার অধিকার। তো যারা ওনাকে পছন্দ করেন, যারা করেন না, তাদের সবার প্রতি আমার সম্মান আছে, শ্রদ্ধা আছে, কিন্তু আমি আমার কথাটা বললাম, আমি তো একজন মানুষ, আমি তো আমার কথা বলতে পারি, তাই না? সেই হিসাবে আমি বললাম। তো এই হলো ওনার যে উইজডম ছিল। তো যাই হোক, তো ওনার আদর্শ থেকে যে রাজনৈতিক দলটা, এটা আসলে এই রাজনৈতিক দলটা তো উনি না, সুতরাং এটাকে নিয়ে অত করার চিন্তা। তো সেই রাজনৈতিক দলটার সামনে একটা চ্যালেঞ্জ দিতে হবে যে তোমাকে যদি নতুন বাংলাদেশে ভোট পেতে হয়, তোমার কোয়ালিটি সেই লেভেলে নিতে হবে। সেই জন্য যদি নতুন রাজনৈতিক দল আসতে চায়, ছাত্ররা যদি রাজনৈতিক দল করতে চায়, তো সমস্যা কোথায়? ওরা তো ভ্যালিড লিগ্যাল ওয়েতেই রাজনীতি করতে চাচ্ছে। আমি সেটার সপক্ষে, তাদের রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। তারা নিজেরাই সেটা করে নিবে। জনগণ যদি তাদেরকে পছন্দ করে, তারা জিতবে ভোটে। বয়স দিয়ে কিছু যায় আসে না। ম্যাচুরিটি এবং প্যাট্রিয়টিজম, সেটাই বড় কথা। সেটা অনেস্টি, একটা করাপ্ট লোক সে 90 বছর বয়স হলেই আমার কি যায় আসে, আর একটা অনেস্ট প্যাট্রিয়টিক এই 16 বছরের একটা বাচ্চা ছেলে, এরা যদি প্যাট্রিয়টিক হয়, তাহলে আমার সমস্যা নাই কোনো। সেটা একটা নিউ স্টার্ট করতে হবে। আমার মনে হয় যে একটা ইকুইটি তৈরি করতে হবে, সাম্যের সমাজ তৈরি করতে হবে, একটা স্ট্রং, একটা ডিগনিফাইড, সিভিলাইজড, জিরো পভার্টি, রুল অফ ল এবং ইউনাইটেড বাংলাদেশ তৈরি করতে হবে। এবং এটা করার জন্য ভালো কনস্টিটিউশনাল রিফর্ম, চেঞ্জ, এগুলো করার দরকার আছে। আইন বিভাগে পরিবর্তন করার দরকার আছে। করাপশনকে সম্পূর্ণভাবে দূর করতে হবে। এটা কিভাবে করা যায়, এটা নিয়ে গবেষণা করা যেতে পারে। এটা বিদেশি এক্সপার্টদেরকেও ইনভাইট করা যেতে পারে, তাদের ওপিনিয়ন নেওয়া যেতে পারে। তবে বর্তমান সরকার আমি জানি অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কাজ করতেছে। প্রফেসর ইউনূসের মতো একজন প্রধান উপদেষ্টা আমরা পাইছি। আমরা তো ওনাকে অ্যাটলিস্ট, উনি তো আগে টেস্টেড হন নাই, অ্যাটলিস্ট আগে তো আমরা দেখি নাই যিনি একটা দুর্নীতিবাজ লোক। এই জিনিসটা আমরা আগে দেখি নাই, কিন্তু বাকিদের তো আমরা আগে দেখছি, ছোট দুর্নীতিবাজ আর বড় দুর্নীতিবাজ সব কটা আমরা দেখছি। তো সেই তুলনায় আমাদের নতুন একজনকে ট্রাই করতে সমস্যা কি? ওনার মতো একজন বিশ্ববরেণ্য মানুষ, ওনাকে ট্রাই করতেছি, অসুবিধা কি? এটা আমাদের দেশ, আমরা যাকে ইচ্ছা তাকে ট্রাই করবো, যেভাবে ইচ্ছা সেভাবে আমরা করব। এটা বাইরের দেশের কারণ কিছু বলার না, এটা কি ধরনের গভর্নমেন্ট? আমি অনেককে বলতে শুনি বাইরের দেশ থেকে, এটা আমাদের প্রেক্ষাপটে আমরা তো বুঝি না, এটা কি ধরনের গভর্নমেন্ট, এটা কোনো ইলেকটেড গভর্নমেন্ট। তোমাদের বুঝতে হবে না, তোমরা তোমাদের দেশ নিয়ে বুঝো, তোমাদের দেশ নিয়ে চিন্তা করো, তাই না ভাই? আমার দেশে কিভাবে কি গভর্নমেন্ট থাকবে সেটা নিয়ে তোমার এত চিন্তার কিছু নেই। আমরা এটাকে রাখছি, এটার সাথেই তোমাদের কাজ করতে হবে। এখন গণভোট হোক, গণভোটে হয়ে দেখা যাক কার কি হয়। এবং এই সরকারের অধীনে একটা যদি এরকম চেঞ্জ করা যায়, একটা রিফর্ম করা যায়, তাহলে সেটাই আমাদের জন্য খুবই মঙ্গলজনক। আর যেটা বলবো যে এই সরকারকে আরেকটু অ্যাক্টিভিটি দেখাতে হবে, কি হচ্ছে না হচ্ছে এটার। আমার মনে হয় মিডিয়া উইংটা, কমিউনিকেশন উইংটাকে আরেকটু শক্তিশালী করা দরকার, যে যাতে করে ট্রান্সপারেন্সিটা একটু বাড়ানো যায় কিনা, মানুষকে একটু জানানো যায় কিনা। আমি জানি অনেক কিছু সিক্রেট, সেগুলো হয়তো বলা সম্ভব না, কিন্তু যেগুলো বলা সম্ভব একটু মোর ফ্রিকুয়েন্টলি মানুষের কাছে আসা যায় কিনা। আর হচ্ছে যে দৃশ্যমান কোনো পরিবর্তনের আভাসটা দেখানো যায় কিনা, সেটা এই সরকারকেও করতে হবে। তা না হলে মানুষের মধ্যে একটা হয়তো ভয় কাজ করে, সবসময় সেটা কাজ করতে পারে। তো এইটাই আমার কাছে মনে হয়। ভাই কিছু মনে করেন না, বা বোনেরা আপনারাও কিছু মনে করেন না, আমি আমার পার্সোনাল ওপিনিয়নগুলাই দিচ্ছি।
বাংলাদেশকে ভালোবাসি, আপনিও বাংলাদেশকে ভালোবাসেন, সেই জন্য আমি আর আপনি আমরা সবাই বাংলাদেশকে নিয়ে কথা বলতেছি, যে যার মতো করে বলতেছে। ভুল থাকবে, আমার কথাটার মধ্যে অনেক ভুল আছে, সেই আপনার কথাও হয়তো ভুল থাকতে পারে, আরেকজন মনে করবে আপনার কথাও ভুল আছে, সেগুলো থাকতে পারে, সেগুলো আমরা টলারেন্ট, আমাদের মধ্যে সেই সেটুক টলারেন্ট আমাদেরকে হতে হবে, টলারেট করতে পারতে হবে, একটা আমাদেরকে অ্যাকোমোডেটিং হতে হবে, সবাইকে নিতে হবে, এবং আমরা একসাথে একটা নতুন বাংলাদেশ করতে চাই। আর আপনাদেরকে আমি এই ভিউটা আরেকবার দেখাই, এটা আমার খুব প্রিয়। এই পাহাড়টার নাম হচ্ছে মাউন্ট প্যানোরামা। মাউন্ট প্যানোরামা এটা একটা এখানকার আদিবাসীদের, এখানে বলা হয় ট্র্যাডিশনাল ওনার্স অফ দ্য কান্ট্রি, সেই ট্র্যাডিশনাল ওনার্স অফ দ্য কান্ট্রিদের একটা অত্যন্ত রিলিজিয়াস একটা প্লেস। তো সেই মাউন্ট প্যানোরামাটা থেকে এখানে আপনার ব্যাথাস শহরটা দেখতে পাচ্ছেন, এটা দেখা যায়। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।